তো বন্ধুরা, হালই আমি একটা নতুন মুভি দেখলাম যেটার নাম মার্ডার অ্যাট দ্য লাইট হাউস। আর এই মুভিটা হরর থ্রিলার মুভি। এই ফিল্মটাকে এরিক ডি হার্ভাল ডাইরেক্ট করেছেন। যাই হোক, আমরা এই মুভিটাকে শর্টের মধ্যে এক্সপ্লেন করব আর তার থিমটাকে জানার চেষ্টা করব। তাহলে আর দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। তো ফিল্ম শুরু হওয়ার প্রথমে আমরা জেস নামে এক মহিলাকে দেখতে পাই, যে নাকি গাড়িতে বসেছিল। আর তাকে দেখে মনে হচ্ছিল সে কারোর কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে। জেস অনেক চিন্তিত মনে হচ্ছিল। দেন সে গাড়ি ওখানে রেখে দেয় আর তার রিংও গাড়ির ওপরে রেখে দেয়। তারপর সে দুটো লোকের সাথে দেখা করে, যাদের নাম ছিল রোরি এবং অ্যান্থনি। রোরি এবং অ্যান্থনি দুই ভাই ছিল আর তাদের একটা বোটও ছিল। এটাই তাদের ইনকামের সোর্সও ছিল। তারপর আমরা জানতে পারি রোরি প্রথম থেকে জেসকে চিনত তার স্কুল লাইফ থেকে, আর সেখানে সে জেসের সাহায্যও করছিল। তো কীরকম সাহায্য? বেসিক্যালি সিন এমন ছিল যে জেস তার হাজব্যান্ডের কাছ থেকে পালাচ্ছিল, কারণ তার হাজব্যান্ড তাকে খুবই মারতো এবং পিটতো এবং তাকে কন্ট্রোলও করার চেষ্টা করত। আর আমরা দেখতে পাই জেসের চেহারাতে অনেকগুলো আঘাতের চিহ্নও ছিল, আর জেস অনেক ভয়ের অবস্থাতেও ছিল। জেসের প্ল্যান ছিল সে রোরির বোটে চেপে লেক সুপিরিয়র ক্রস করে ইউএস কানাডা চলে যাবে, যেখানে সে তার জীবন নতুন করে বাঁচতে পারবে উইদাউট হার হাজব্যান্ড। এখানে অ্যান্টনি রোরিকে বলে সে আজ বোট বের করে অনেক বড় ভুল করছে, কারণ আজ প্রচণ্ড আবহাওয়া খারাপ লাগছে। তাছাড়া অলরেডি হাওয়া জোরে দিতেও শুরু করে দিয়েছে। কিন্তু রোরি এখানে যেমন তেমন করে জেসকে পালাতে সাহায্য করতে চায়, কারণ কোথাও না কোথাও রোরি জেসকে পছন্দও করত। তারপর কি, রোরি জেসকে নিয়ে বেরিয়ে পড়ে। এরপর আমরা দেখতে পাই জেসের হাজবেন্ড কোল্টনও জেসকে খুঁজতে বেরিয়ে পড়ে, আর তাকে তার গাড়ি সমেত রিংও পেয়ে যায়। কোল্টন জেসের ট্রেলের পিছন করতে করতে রোরি এবং অ্যান্থনির ঘরে পৌঁছে যায়। আর এখানে সে অ্যান্থনিকে সব জিজ্ঞাসা করতে লাগে। প্রথমে তো অ্যান্থনি কিছু বলার জন্য রাজি হচ্ছিল না, কিন্তু কোল্টন তার পুলিশের ব্যাচ দেখিয়ে ভয় দেখাতে থাকে তাকে। তো হ্যাঁ বন্ধুরা, কোল্টন একজন পুলিশম্যান ছিল, আর আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাই কোল্টন এখন সাসপেন্ড ছিল। তারপর কোল্টন অ্যান্থনিকে জিজ্ঞাসা করে রোরি জেসকে নিয়ে কোথায় গিয়েছে, আর যখন অ্যান্থনি স্পেসিফিক ডিটেল না বলে তখন কোল্টন তাকে পুরোপুরিভাবে শেষ করে ফেলে। আর আমরা এখানে দেখতে পাই কোল্টন কত পজেসিভ ছিল। সে জেসকে পাওয়ার জন্য সে সব কিছু করতে রাজি ছিল। অন্যদিকে জেস এবং রোরি বোটে যাচ্ছিল, তখন ঝড়ের কারণে একটা বড় ঢেউ আসে, আর এই ঢেউয়ের কারণে বোটও উল্টে যায়। এবার আমরা বন্ধুরা এখানে তো বুঝতে পারছি না এখানে কে কে মারা গিয়েছে আর কে কে বেঁচে আছে। এরপর আগের সিনে আমরা এডলিন নামে একটা বুড়ি মেয়েকে দেখতে পাই, যে নাকি সমুদ্রের আইল্যান্ডের মতো জায়গায় একা বসবাস করে, যার কাজ ছিল সেখানকার লাইট হাউসের দেখাশোনা করা। অ্যাডলিন সেখানে অনেক বছর থেকে একাই বসবাস করে। সে এতই একা ছিল যে নাকি তার গোল্ড ফিশের সাথেও কথা বলতো। তাছাড়া অ্যাডলিন যেখানে বসবাস করে সেটা ইউএস এর মধ্যেই পড়ে, কিন্তু সাধারণ জায়গা থেকে একটু দূরে। এতটাই দূরে যে টাউন ডেপুটি ফরেস্টারকে কোনো রকম ওয়ার্নিং যদি দিতে হতো অ্যাডলিনকে, তাহলে তাকে তার গাড়ি করে সেখানে আসতে হতো। আমরা এটাও দেখতে পাই অ্যাডলিনের ঘরে টেলিফোন তো আছে, কিন্তু তার ঘরে কানেকশন 2 সপ্তাহ থেকে খারাপ পড়ে আছে। যাই হোক, ঝড়ের পর অ্যাডলিন সাগরের ধারে কাঠ খুঁটে কুড়াতে যায়, তখন সে সমুদ্রের ধারে জেসকে বেহুশ পড়ে থাকতে দেখে। অ্যাডলিন বুঝতে পারে জেস পানিতে ভেসে এখানে আসে। এরপর সে তাড়াতাড়ি করে জেসকে রেস্কিউ করে, আর যেমন তেমন করে জেসকে টেনে সে তার ঘরের মধ্যে নিয়ে আসে। এরপর সে জেসের কাপড় চোপড় পাল্টে দেয়। বেসিক্যালি সে তার খেয়াল রাখে। যখন জেসের হুঁশ আসে, সে নিজেকে অ্যাডলিনের ঘরে দেখে অবাক হয়ে যায়। আর এখানে জেস অ্যাডলিনকে তার নাম লুসি বলে। জেস জানতে পারে সে এখনো ইউএস এর মধ্যে আছে, কিন্তু তার মনে শান্তি আসে যখন অ্যাডলিন বলে সে সেখানে একা থাকে আর দূর দূর পর্যন্ত কেউ এখানে নেই। আর ঘরে টেলিফোন খারাপ হওয়ার কারণে সে অ্যাম্বুলেন্সকেও কল করতে পারেনি। তাছাড়া জেসের পায়ে প্রচুর আঘাত লেগেছে, যার কারণে তার হাঁটা চলার অসুবিধা হচ্ছিল। এবার এখানে অ্যাডলিন তৎক্ষণাৎ বুঝতে পারে জেস কারোর কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছিল, আর অ্যাডলিন তাকে বলে সে যতক্ষণ না ঠিক হয়ে যাচ্ছে সে এখানেই থাকতে পারবে। আর সে আরও বলে জেসের ঠিক হওয়ার পর সে তার বন্ধুকে এখানে ডাকবে, যে তাকে নর্থের দিকে মানে কানাডার দিকে নিয়ে যাবে। এরপর জেস দেখে অ্যাডলিনের ঘরে যে একটা গোল্ডফিশ আছে তার সাথে অ্যাডলিন অনেকটাই ক্লোজ হয়ে আছে, এবং সে তাকে রেস্কিউ করে এনেছিল, আর অ্যাডলিন তার নাম হেক্টর রেখেছিল। এবার এখানে জেস অ্যাডলিনের সাথে কথা বলে এবং অ্যাডলিনও তার খুব খেয়াল রাখছিল।
যেমন তাকে লাইট হাউস দেখানো, তার ঘর দেখানো ইত্যাদি ইত্যাদি। এরপর অন্যদিকে কল্টন জেসের খোঁজ করতে করতে লোকেদের জিজ্ঞাসাবাদ করতে থাকে এবং জিজ্ঞাসা করতে করতে বিচের কাছেও চলে আসে, যেখানে জেস বেহুশ পড়েছিল এবং কল্টনকে বিচের মধ্যে রোরি এর টুপি পরে থাকতে দেখে। যা দেখে সে বুঝতে পারে রোরি তো ঝড়ের কারণে বেঁচে নেই, কিন্তু জেস যদি বেঁচে আছে তাহলে সে এইখানে আশেপাশে কোথাও আছে। যার মধ্যে কল্টন অ্যাডলিনের ঘরের মধ্যে চলে আসে আর অ্যাডেলিন সঙ্গে সঙ্গে বুঝে যায় কল্টন এবং জেসের মধ্যে কিছু সম্পর্ক আছে, আর জেস ওর কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছিল। আর অ্যাডলাইন তাকে জেসের ব্যাপারে কিছু না বলে তাকে বলে এখানে কেউ আসেনি। কল্টন আর অ্যাডলিনের কথোপকথনে অ্যাডলাইন জানতে পারে জেসের আসল নাম জেস, মানে জেস তো অ্যাডলাইনকে বলেছিল না তার নাম লুসি, আর কল্টন জেসের হাজব্যান্ড ছিল। আর আমরা জানতে পারি এখান থেকে কিছু দূরে একটা লোক বসবাস করে, আর সে কল্টনকে অ্যাডলাইনের ব্যাপারে বলে আর বলে সে এখানে লাইট হাউসের দেখাশোনা করে। যাই হোক, কল্টন এখান থেকে চলে যায় এবং জেসের জানও বেঁচে যায়। এদিকে জেস চিন্তা করে অ্যাডলাইনের ওপর কল্টন সন্দেহ করে ফেলেছে, কারণ সে একটা পুলিশম্যান ছিল, তাই কেউ যদি মিথ্যা কথা বলে তাহলে সে একদম ধরে ফেলে। এবার এই পয়েন্টে জেস অ্যাডলাইনকে সব কথা খুলে বলে। সেখানে সে রিভিল করে বিয়ের পর তো কল্টন একটা ভালো হাজব্যান্ড ছিল, মানে তাকে ভালোবাসতো আর তার খেয়ালও রাখতো, কিন্তু 3 বছর রিলেশনের পর কল্টন তার ওপর হাত উঠায়। তারপর এই হাত উঠানো রেগুলারলি চলতে থাকে এবং সে তাকে কন্ট্রোল করার চেষ্টা করে, যেমন বন্ধুদের সাথে না দেখা করতে দেওয়া, ফ্যামিলির সাথে কথা বলতে না দেওয়া, এমনকি চাকরি পর্যন্ত ছাড়িয়ে দেয়, তার কারণ তারা সো কল ফ্যামিলি স্টার্ট করতে পারে ইত্যাদি ইত্যাদি। এরপর এর মা কল্টনের কমপ্লেন করে, তখন কল্টন এতই অ্যাগ্রেসিভ হয়ে যায় যার ফলে সে তাদের মা ও মেয়েকে মেরে ফেলতে যাচ্ছিল। আর এই সব ভয়ের কারণে জেস পুলিশকে কল্টনের কুকীর্তির ব্যাপারে কিছু বলে না। দেখা যায় কল্টন নিজে একটা পুলিশম্যান ছিল আর সাসপেন্ড হওয়ার পরও তার অনেক চেন ছিল। আর হ্যাঁ, জেস চিন্তা করে কল্টনের সাথে সে একদম ফেসে গেছে, আর এই জন্য জেস কল্টনের থেকে দূরে পালাচ্ছিল, কিন্তু কল্টন তাকে খুঁজতে খুঁজতে অনেক কাছে চলে আসে। এতে অ্যাডলাইন তাকে বলে তার কাহিনীও তার মতো সেম, কিন্তু আজ সে ফ্রি হয়ে এখানে 20 বছর ধরে বসবাস করছে। আর অ্যাডলাইন তাকে বিশ্বাস দেয় কল্টন তাকেও কখনো খুঁজে পাবে না, কিন্তু কল্টনকে তো অ্যাডলিনের উপর অলরেডি সন্দেহ হয়ে গিয়েছিল এবং সে অ্যাডলিনের পুরো ডিটেলসও বের করতে লেগেছিল। তারপর ওই রাত্রে কল্টন চুপচাপ অ্যাডলিনের ঘরে ঢোকার চেষ্টা করে, কিন্তু অ্যাডলিন আর জেস এটার জন্য প্রস্তুত ছিল। এরপর জেস অ্যাডলিনের ক্রসবো নিয়ে কল্টনকে ধমকি দিতে শুরু করে, আর কল্টন এখানে তার ড্রামা শুরু করে দেয়। কল্টন এখানে জেসকে বলে সে তাকে এখান থেকে নিয়ে যেতে এসেছে আর সব কিছু পুরনো দিনের মতো হয়ে যাবে, আর রোরি ও ঝড়ের কারণে বাঁচতে পারেনি, তাছাড়া বাকিরা সব টেনশনে আছে জেসের কারণে ইত্যাদি ইত্যাদি। কল্টন আরও বলে যেই অ্যাডলিনের বাড়িতে জেস আছে তার কোনো সোশ্যাল নাম্বার নেই আর কোনো জন্ম রেকর্ড নেই, মানে একটা ভূতের মতো, যার মানে হচ্ছে সে একটা ডেঞ্জারের মধ্যে আছে। এসব কথা বলে কল্টন জেসের কাছে আসার চেষ্টা করে এবং জেসেরও সাহস হয় না তার ওপর ক্রসবো চালাবে। এরপর একদম থেকে অ্যাডলাইন পিছন থেকে এসে কল্টনের উপর হামলা করে ফেলে। তারপর জবাবি হামলায় কল্টন অ্যাডলিনকে মারার চেষ্টা করে। অ্যাডলিনকে মারতে দেখে জেস সাহস করে কল্টনের ওপর লাঠি দিয়ে আঘাত করে আর কল্টন ওখানে বেহুশ হয়ে যায়। অ্যাডলিন তাড়াতাড়ি জেসকে বলে একটা দড়ি আনতে। তারপর জেস যখন দড়ি আনতে যায় তখনই অ্যাডলিন কল্টনের ওপর লাঠি দিয়ে বারবার হামলা করে, যাতে কল্টন একদমই সমাপ্ত হয়ে যায়। জেস এইসব দেখে একদম শক হয়ে যায়। এতে অ্যাডলিন জেসকে বলে কল্টন আবার উঠে দাঁড়াচ্ছিল, তার জন্য সে তাকে শেষ করে ফেলে, কিন্তু আমরা এখানে ক্লিয়ারলি জানতে পারি এইসব সে মিথ্যে কথা বলছিল। আর ইনশর্ট এখানে তাদের কাছে একটা ক্রাইমও হয়ে গিয়েছিল, তাই তারা দুজন মিলে কল্টনের শরীরকে ঠিকানা লাগিয়ে দেয়। জেস এখনো শখে ছিল যে তাদের কাছে কত বড় ভুল হয়ে গিয়েছে, কিন্তু অ্যাডলাইন একদম শান্ত ছিল আর সে জেসকে সামলানোর চেষ্টাও করছিল। জেস এখানে বলে কাল রাত্রে যা কিছু হলো তার জন্য জেসকে এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ এইসবের জন্য অ্যাডলাইনের ওপর যেমন কোনো মুসিবত না আসে। অ্যাডলাইন তাকে বলে আজ সে যখন টাউন সাপ্লাই আনতে যাবে তখন সে তার বন্ধুকে বলবে আর তাকে ইউএস কানাডা যেখানে যেতে চায় সেখানে নিয়ে যাবে। তো অ্যাডলাইন টাউনের দিকে বেরিয়ে পড়ে আর ইনজিওর জেস বাড়িতে খাবার দাবার বানাতে থাকে। জেস অ্যাডলাইনের ফিশ বাউলের মধ্যে একটা চাবি দেখতে পায়, আর ওই চাবি থেকে জেস যখন একটা বাক্স ওপেন করে তখন সে বাক্সের মধ্যে অ্যাডলাইনের একটা পুরনো ছবি খুঁজে পায়। আর এই ছবিতে অ্যাডলাইনের পাশে একজন ছিল, মনে হচ্ছিল সে তার হাজবেন্ড, কিন্তু ছবি এমনভাবে ছেঁড়া ছিল যে পাশের জনকে দেখাই যাচ্ছিল না। আর এরই মধ্যে ওই বাক্সে জেস একটা মোবাইল ফোনও দেখতে পায়। তো হ্যাঁ বন্ধুরা, অ্যাডলাইনের কাছে একটা মোবাইল ফোনও ছিল,
কিন্তু সে তা জেসের কাছ থেকে লুকিয়ে রেখেছিল। আর আপনাদের যদি মনে আছে, অ্যাডেলাইন বলেছিল এখানে থেকে যোগাযোগ করার কোনো উপায় নেই, আর ঘরের টেলিফোনটাও খারাপ ছিল। তার মানে হচ্ছে এখানে অ্যাডলাইন মিথ্যে কথা বলেছিল। এবার এখানে অ্যাডলাইনের ওপর জেস সন্দেহ করতে থাকে। আর অন্যদিকে অ্যাডলাইন ডেপুটি ফস্টার সঙ্গে দেখা করে, আর ডেপুটি ফস্টার অ্যাডলাইনকে বলে ঝড়ের কারণে অনেক লোক গায়েব হয়ে গেছে, যেমন বোটম্যান রোডি আর তার ভাই অ্যান্টনি, তার সাথে জেসও গায়েব আছে। আর জেসের হাজব্যান্ড কোল্টন তাকে খুঁজতে এসেছিল, কিন্তু সেও ফিরে আসেনি। এইসব কথা শুনে অ্যাডলাইন ভয় খেয়ে যায় এবং সে সেখান থেকে পালাতে লাগে। এবং আমরা দেখতে পাই চারিদিকে ওই সব লোকেদের মিসিং পোস্টার লাগানো আছে। যাই হোক, আমরা দেখতে পাই অ্যাডলিন ঘর চলে এসেছে আর বাক্সের মধ্যে কিছু জলের ছিটাও পড়ে আছে। সে বুঝতে পারে নিশ্চয় জেস তার বাক্স ওপেন করেছিল। ওই রাত্রে জেস ও অ্যাডলিন ড্রিঙ্কও করে, আর অ্যাডলিন মিথ্যে কথা বলে তার বন্ধু 2 সপ্তাহের পর আসবে আর তারপর তাকে সেখান থেকে নিয়ে যাবে। এবং এরপর ড্রিঙ্ক করতে করতে অ্যাডলাইন ঘুমিয়ে পড়ে। আর এই মকা দেখে জেস অ্যাডলাইনের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তার মোবাইলটা ওপেন করে ফেলে। তারপর জেস বাইরে সিগন্যাল খুঁজতে লাগে যাতে সে তার মাকে কল করতে পারে, কিন্তু তখনই অ্যাডলাইন হঠাৎ উঠে চলে আসে আর জেস অ্যাডলাইনকে কনফ্রন্ট করার চেষ্টা করে। জেস ক্লিয়ারলি বলে অ্যাডলাইন কাউকে কল করেনি, যাতে কেউ এখান থেকে তাকে নিয়ে যাবে, এবং কিছু কারণবশত অ্যাডলাইন জেসকে এখানে বরাবর রাখতে চায়। জেস বলে অ্যাডলাইন তাকে আর আটকে রাখতে পারবে না, আর জেসকে এখান থেকে যেতেই হবে। যাতে অ্যাডলাইন বলে জেস এখনো বাইরে যাবার জন্য তৈরি হয়নি এবং সে এখনো আহত আছে, আর তারা একটা ক্রাইমও করে ফেলেছে, যাতে জেস ধরা পড়লে অ্যাডলাইনকেও জেল যেতে হবে। বেসিক্যালি অ্যাডলাইন জেসকে যেতে দিচ্ছিল না, আর জেস সেখান থেকে যেতে চাইছিল। তারপর তখনই অ্যাডলাইনের বাড়িতে ডেপুটি ফস্টার চলে আসে, আর অ্যাডলাইন তাকে রিকোয়েস্ট করে লুকিয়ে যাবার জন্য। এরপর অ্যাডলাইন ফস্টারের সাথে কথা বলে তাকে সেখান থেকে বিদায় করে দেয়। তারপর জেস ক্লিয়ারলি বলে দেয় জেস কালকে সকালে সেখান থেকে চলে যাবে। এরপর সকালে জেস অ্যাডলাইনকে ইমোশনালি গুড বাই বলে আর তাকে ভরসা দেয় অ্যাডলাইনের ব্যাপারে সে কাউকে কিছু বলবে না। জেস সেখান থেকে যেতে লাগে, কিন্তু অ্যাডলাইন আচমকা পিছন থেকে জেসের আহত পায়ে বেরিয়ে দেয়। তারপর জেস দেখে সে একটা খাটের মধ্যে বাঁধা আছে, এবং অ্যাডলাইন তাকে বলে সে জেসের পাই ভেঙে ফেলেছে যাতে সে সেখান থেকে পালাতে না পারে। ইনফ্যাক্ট অ্যাডলাইন জেসের পায়ে কি একটা বেঁধে দেয় যাতে জেস সেখানেই বাঁধা থাকে। এবার অ্যাডলাইন জেসকে বলে সে এখনো রেডি হয়নি কারোর সাথে মেশার জন্য, আর তারা যে ক্রাইম করেছে সেটার জন্য তারা ফেঁসে যাবে যদি জেস বাইরে যায়। আর অ্যাডলাইন যে এখানে 20 বছর ধরে বসবাস করছে, ঘর বানিয়ে আছে, সব এক পলকে শেষ হয়ে যাবে। কিন্তু এতক্ষণে জেস বুঝতে পারে অ্যাডলাইন মেন্টালি সুস্থ নেই। আর যদি দেখা যায় অ্যাডলাইন 20 বছর ধরে এখানে একা বসবাস করছে, তাই অ্যাডলাইন যখন জেসকে পায় তখন সে তাকে আর যেতে দিতে চাইছে না। অ্যাডলাইন এটাও বলে যে অনেক বছর আগে তার স্বামী অনেক খারাপ মানুষ ছিল, আর সে তার আত্মরক্ষার জন্য তার স্বামীকে সে মেরে ফেলে। আর যেই শহরে সে বসবাস করছিল সেখানকার লোক তার উপরও বিশ্বাস করছিল না, আর তাই অ্যাডলাইনের জেল হওয়ার সম্ভাবনা ছিল। তাই সে সেখান থেকে চলে আসে আর এখানে এসে বসবাস করে যাতে তাকে জেল না যেতে হয়, আর সে সেখানে শান্তিতে বসবাস করে। তাই তো অ্যাডলাইনের কোনো রেকর্ডই নেই। আর একটা মজাদার কথা হলো অ্যাডলাইন কল্টনের সমাপ্ত হওয়ার কথাটাকেও সেলফ ডিফেন্সই বলছিল, কিন্তু আমরা সবাই জানি কল্টন তো বেহুশ পড়েছিল আর অ্যাডলাইন তাকে সমাপ্ত করে ফেলেছিল। যাই হোক, জেস এখানে একদম ফেসে গিয়েছিল, আর এবার সে আবার ফ্রেশ হাওয়া খাওয়ার বাহানায় অ্যাডলাইনের উপর ব্রোকেন ব্লেড দিয়ে আঘাত করার চিন্তা করে, কিন্তু জেস এটা করতে পারে না। অলদো অ্যাডলাইনও বুঝতে পারে জেসের হাতে একটা ধারালো অস্ত্র আছে, আর তার জন্য সে জেসকে কোনো কুকুরের মতো ঘষ্টাতে ঘষ্টাতে গ্যারাজের মধ্যে বন্ধ করে দেয়। জেস গ্যারাজের মধ্যে অ্যাডলাইনের হাজবেন্ডের ছবি পায়, আর এই ফটো ফ্রেমের কাচের মাধ্যমে জেস গ্যারাজের দরজা খুলে ফেলে আর গ্যারাজের বাইরে চলে আসে। আর সে গ্যারাজের দরজা এমনভাবে বন্ধ রাখে যাতে মনে হয় জেস ভেতরে আছে, এবং সে লুকিয়ে যায়। তারপর সন্ধ্যায় যখন অ্যাডলিন সেখানে আসে, জেস তাকে ধাক্কা দিয়ে সেখানেই বন্ধ করে দেয়। এরপর জেস তাড়াতাড়ি অ্যাডলিনের বাক্স থেকে ফ্লেয়ার গান বের করে হাওয়ায় চালিয়ে দেয় যাতে এই লাইট দেখে কেউ তার সাহায্যের জন্য সেখানে চলে আসে। আর তার আগে কেউ সাহায্য করতে আসবে অ্যাডলাইন গ্যারাজ থেকে বেরিয়ে যায়। তারপর জেসের ওপর হামলা করে অ্যাডলাইন তাকে আবার সেখানে বন্দি বানিয়ে ফেলে। তারপর ডেপুটি ফস্টার সেখানে যখন দেখার জন্য আসে তখন অ্যাডলাইন বলে সে তো ফ্লেয়ার গান চালায়নি। এরই মধ্যে জেস যেমন করে হোক দড়ি টেনে ফিশ বাউলটাকে ফেলে দেয়, আর এই আওয়াজ শুনে
ডেপুটি ফস্টার ঘরের ভিতরে চেক করতে আসে, কিন্তু তখন অ্যাডলাইন আচমকা ডেপুটি ফস্টারের ওপর ক্রসবো দিয়ে হামলা করে দেয়। তার মানে বন্ধু হচ্ছে এখানে জেসকে রাখার জন্য অ্যাডলাইন ডেপুটি ফস্টারকেও সমাপ্ত করার চেষ্টা করে, বরং অ্যাডলাইন এতটাই ডেসপারেট হয়ে গিয়েছিল। এর মধ্যে হাতাহাতির সময় জেস পিচের দিকে পালিয়ে আসে। তারপর জেস এবং অ্যাডলাইনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এই হাতাহাতির সময় অ্যাডলাইন একটা গাছের ডালে পড়ে যায় আর সে সেখানে সমাপ্ত হয়ে যায়। মুভির শেষে আমরা দেখতে পাই জেসের আশেপাশে পুলিশ ছিল আর সে তার মাকেও কল করছিল, আর সে বলে সে বাড়িও ফিরছে। আর তার সাথে সেই গোল্ডফিশটাও ছিল, কিন্তু গোল্ডফিশের বাউলটা ভেঙে গেছিল, তাই সে মাছটাকে একটা পলিথিনের ভিতরে রাখে। আর ফিল্ম এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটা ছিল মার্ডার অ্যাট দ্য লাইট হাউস মুভির কাহিনী। আর ফিল্মের কাহিনী খুবই সিম্পল। এবার আমরা এবং আপনারা এই ফিল্মের থিমের ব্যাপারে কিছু জানার চেষ্টা করব। তো এই ফিল্মের থিম অনেকটাই গভীর ছিল, আর এখানে একটা টক্সিক রিলেশনশিপের ব্যাপারেও দেখানো হয়েছে। ফিল্মে দেখানো হয়েছে লোক একটা টক্সিক সম্পর্ক থেকে বেঁচে কি রকম আর একটা সম্পর্কে জড়িত হয়। জেস তার স্বামী কল্টনের কাছ থেকে পালাতে যায়, কিন্তু সে অ্যাডলাইনের মতো সাইকো মেয়ের পাল্লায় পড়ে যায়। এখানে সব থেকে বড় কথা হচ্ছে কী রকম একটা টক্সিক রিলেশনের ইমোশনাল এবং ফিজিক্যাল কন্ট্রোল কী রকম একটা মানুষকে চেঞ্জ করে দেয়। আর এখানে আমরা দেখতে পাই জেসের সাথে অ্যাডলাইনের সাথে যখন প্রথম দেখা হয় তখন অ্যাডলাইন কত ভালো ছিল এবং জেস সেখানে সেফ মনে করছিল, কিন্তু যত যত টাইম যেতে থাকে অ্যাডলাইন নিজের আসল রূপ দেখাতে থাকে। আর জেস যে কখনো তার স্বামীর ওপর কথাও বলতে পারেনি, সে এখন এখানে তার পুরো সাহস দেখিয়েছে। যার মানে হচ্ছে জেস অ্যাডলাইনের কাছ থেকে পালাতে পারতো, কিন্তু সে তার প্রতি মুখোমুখি সাহস দেখায়। এখানে দেখানো হয়েছে মানুষ তার প্রবলেম থেকে পালিয়ে বেড়াতে পারবে, কিন্তু একদিন না একদিন তাকে তার মুখোমুখি হতেই হবে। তো বেসিক্যালি এটাই ছিল ফিল্মের একটা থিম। আমি আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, ফিল্ম যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটা প্রেস করে দিন, যাতে এইরকম ভিডিও আমরা আরও আনতে পারি।